আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, অভিভাবকদের অবস্থান পুলিশি বাধায় পণ্ড। অধিকার চাইলে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন? শীর্ষক অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এরপর জানিয়ে দিব, বাংলাদেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে রেমিটেন্স বা প্রবাসী আইনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিশ্লেষক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতি যথাযথভাবে রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরে না আনলে একদিকে রেমিটেন্স যেমন কমবে, তেমনি দেশ থেকে অবৈধ পথে বিদেশে বিপুল অর্থ পাচারের আশঙ্কা বাড়বে। ফলে বাংলাদেশ দেউলিয়া হতে পারে। এবারে জানাবো, বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন নিয়ে কথা বলতে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এবারে জানাবো, স্বজনহারাদের কান্না, আমার নিষ্পাপ ছেলেকে কেন গুলি করে মারল? আমার ছেলে কি দোষ করেছে? আমার নিষ্পাপ নিরপরাধ ছেলেটাকে কেন গুলি করে মারল? আমি কার কাছে বিচার দেব? আদরের সন্তানকে হারিয়ে এভাবেই বুক চাপড়িয়ে কাঁদছিলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় নিহত মেধাবী শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসারের বাবা মাওলানা আনোয়ার হোসেন 50। এদিকে আন্দোলনে সহিংসতা এবং মৃত্যুতে আমরা লজ্জিত বলছে হাইকোর্ট। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এত সহিংসতা এবং মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। হাইকোর্ট বলছে, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত। এবং সর্বশেষ জানিয়ে দিব, ফিলিস্তিনি বন্দীকে বলাৎকার, 9 ইসরায়েলি সৈন্য আটকের প্রতিবাদ উগ্রপন্থীর। এক ফিলিস্তিনি বন্দীকে বলাৎকার করার অভিযোগে অন্তত 9 জন ইসরায়েলি সৈন্যকে আটক করেছে দেশটির সামরিক পুলিশ। এর প্রতিবাদে উগ্রপন্থী ইসরায়েলরা বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীদের মধ্যে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের কয়েকজন উগ্রপন্থী সদস্যও রয়েছে। দক্ষিণ ইসরায়েলের সদে টেইমান ডিটেনশন সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন, আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অভিভাবকদের অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড। অধিকার চাইলে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন? শীর্ষক অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার 30 জুলাই সকাল 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। এদিকে সকাল 10টায় সন্তানের পাশে অভিভাবক প্ল্যাটফর্মের আয়োজনে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। পুলিশি বাধায় প্রসঙ্গে কর্মসূচিতে অংশ নিতে আসা লেখক এবং গবেষক রাহাল রাহা বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে 10 মিনিট দাঁড়িয়ে আহতদের দেখতে যাব বলে কথা ছিল। এটা বড় কোনো আয়োজন ছিল না। এই কর্মসূচিতে আমরা কোনো ব্যানার রাখিনি, মাইকও রাখিনি। এখানে শুধু 10 মিনিট দাঁড়াতে চেয়েছিলাম। আমাদের সন্তানের জন্য সেটাও সহ্য করা হলো না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে যেতে পারি না। আমরা মনে করি রাষ্ট্র আমাদের সঙ্গে যে আচরণ করেছে তা শিক্ষার্থীদেরকে হত্যার বৈধতাই প্রমাণ করেছে। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আবারও বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। এ সময় তিনি আরো বলেন, রাষ্ট্র কিভাবে আমাদের সন্তানকে এভাবে গুলি করে হত্যা করতে পারে অধিকার আদায়ের আন্দোলনের কারণে? দুনিয়াতে এমন কোন রাষ্ট্র আছে যেখানে এভাবে তারা শিক্ষার্থীদের উপর গুলি চালাতে পারে, এভাবে দলীয় বাহিনীকে লেলিয়ে দিতে পারে? আহত হয়ে ঢাকা মেডিকেলে যখন চিকিৎসা নিচ্ছিলেন তখনও তাদের উপর হামলা করা হয়েছিল, এমনকি তাদেরকে বের করেও দেওয়া হয়েছিল। পরে পুলিশি বাধায় কর্মসূচি পালনে দাঁড়াতে না পেরে অভিভাবকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দিকে গিয়ে সেখানে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যান। কর্মসূচিতে অধিকার কর্মী সীমা দত্ত এবং অ্যাডভোকেট মুসলিম বিন হাই সহ 20 থেকে 30 জন অভিভাবক এবং অধিকার কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে দেখতে পাওয়া যায়।
রেমিটেন্স না পাঠানোর প্রচারণার প্রভাব কেমন হতে পারে? বাংলাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে রেমিটেন্স বা প্রবাসী আইনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিশ্লেষক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে পরিস্থিতির যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে না পারলে একদিকে রেমিটেন্স যেমন কমবে, তেমনি অবৈধ পথে বিদেশে অর্থ পাচারের আশঙ্কা বাড়বে। মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর জের ধরে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় গত 16 জুলাই থেকে থমকে আছে প্রবাসী আয়ের প্রবাহ। অথচ মাত্র এক মাস আগেই অর্থাৎ জুন মাসে প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ইন্টারনেট বন্ধ থাকা, ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় 19 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে মাত্র $7.80 কোটি। অথচ মাসের প্রথমে 18 দিনে প্রতিদিন গড়ে $7.90 কোটি রেমিটেন্স এসেছিল। এই তুলনায় এই মাসের প্রথমে একদিনে যে রেমিটেন্স এসেছে 7 দিনে বর্তমানে সেই পরিমাণ রেমিটেন্স, তার মানে রেমিটেন্স প্রবাহ 7 ভাগের 1 ভাগে নেমে এসেছে। রেমিটেন্স নিয়ে উদ্বেগের কারণ হিসেবে অনেকেই বলছেন, বিদেশ থেকে বাংলাদেশে সরকারের উপর চাপ বৃদ্ধির অংশ হিসেবে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠাতে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এ কারণে ব্যাংকে রেমিটেন্স কমে গেছে। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে অনানুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোতে বেশি মুনাফা অফারের পরামর্শ দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবর এসেছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলছে, লেনদেনের পরিমাণে টাকার অঙ্ক বাড়িয়ে দিলে হয়তো বিদেশিরা টাকা বেশি পাঠাবে, কিন্তু শেষ পর্যন্ত কোন পর্যায়ে যায় সেটি এখন দেখার বিষয়। চলতি বছরের জুন মাসে গত প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে, যার পরিমাণ ছিল $2.54 বিলিয়ন। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 16% বেশি। বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলনেতাকর্মীদের গ্রেপ্তার এবং রিমান্ডে নির্যাতন নিয়ে কথা বলতে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেল 3টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বজনদের কান্না, আমার নিষ্পাপ ছেলেকে কেন গুলি করে মারল? আমার ছেলে কি দোষ করেছিল? আমার নিষ্পাপ নিরপরাধ ছেলেটাকে কেন গুলি করে মারল? আমি কার কাছে বিচার দেব? আদরের সন্তান হারিয়ে এভাবেই বুক চাপড়িয়ে কাঁদছিলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় নিহত মেধাবী শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসারের বাবা মাওলানা আনোয়ার হোসেন 50। গত 19 জুলাই শুক্রবার জুমার নামাজ আদায়ের পর বন্ধুদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন ফেনীর পরশুরাম উপজেলার রাজেশপুর গ্রামের ইকরাম হোসেন কাউসার। মাথায় গুলি লেগে তিনি মারা যান। ইকরাম ঢাকার কবি নজরুল কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। নিহতের ছোট ভাই ফারুক হোসেন জানিয়েছেন, গত 19 জুলাই বিকাল 4টার দিকে কবি নজরুল কলেজ সংলগ্ন লক্ষ্মীবাজার এলাকায় পুলিশের ছোড়া একটি বুলেটের আঘাত মাথায় লেগে মাটিতে লুটিয়ে পড়েন কাউসার। সেখান থেকে এক ভ্যান চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ওই ভ্যান চালক 52 নম্বরে কল দিয়ে ভাইয়ের মৃত্যুর সংবাদটি জানিয়েছে। মরদেহ পরদিন রাত 9টায় পরশুরামের রাজেশপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আন্দোলনের সহিংসতা এবং মৃত্যুতে আমরা লজ্জিত। হাইকোর্ট। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এত সহিংসতা এবং মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। হাইকোর্ট বলছে, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত। মঙ্গলবার 30 জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেছেন। হাইকোর্ট বলেছে, সংবিধান এবং আইনের সব বিষয়ে লেখা আছে, কিন্তু আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কি আচরণ করবে তা তো CRPতে পরিষ্কার বলা আছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট ZI খান পান্না, ব্যারিস্টার অনিকার হক, অ্যাডভোকেট মঞ্জুরুল আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল SM মুনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।